আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১শে প্রথম প্রহরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পক্ষ থেকে ৫২ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাতৃভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, উপদেষ্টাগণ, ঢাকায় নিযুক্ত কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্টজনসহ সর্বস্তরের মানুষ। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যারা রাজপথ রাঙিয়েছিল বুকের তাজা রক্তে, প্রতীকী সেই রক্তলাল সূর্যকে সাক্ষী করেই বিনম্র শ্রদ্ধায় তাদের স্মরণ করতে শহীদ মিনারে উপস্থিত হন রাষ্ট্র ও সরকার প্রধান। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদন করেন ভাষা শহীদদের স্মৃতির মিনারে। মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করতে যারা অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন তাদের প্রতি ভালোবাসার শ্রদ্ধার্ঘ এগিয়ে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে বিচারপতিবৃন্দ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক ব্যক্তিবর্গ, ৩ বাহিনীর প্রধানরা সহ দেশের গণ্যমান্য বিশিষ্টজনের শ্রদ্ধায় ভরে ওঠে শহীদ বেদি। রাতের নিস্তব্ধতা ভেঙে ২১শে প্রথম প্রহরেই শহীদ মিনারে ঢল নামে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর ২১শে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরে মানুষের। বিএনপি, গণসংহতি আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রাজনৈতিক মাঠের বৈরিতা ভুলে একই পথে, একই সারিতে এগিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। ফেরিতে বাবা মায়ের সাথে ছোট্ট শিশুরাও এসেছে ৫২ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। অনেকে ফুল দিয়ে আবেগে আপ্লুত হয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শহীদের রক্ত মাড়িয়ে ৫২ ভাষার অধিকার ফিরে পেয়েছিল বাঙালি। দিনটি তাই বাঙালির কাছে অনন্য একদিন। খালি পা, হাতে ফুল আর হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে জনতা স্রোত কেন্দ্রীয় শহীদ মিনারে। যাদের জন্য মায়ের ভাষা বাংলায় কথা বলতে পারার স্বাধীনতা অর্জন, তাদের রক্তে ঋণ শোধের সামান্য প্রচেষ্টা। প্রভাত ফেরি থেকে সকাল গড়িয়ে দুপুর, লাখো মানুষের উপস্থিতি বলে দেয় ভাষা শহীদরা আছেন বাঙালি হৃদয়ে, মনের মণিকোঠায়। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ইউনূস। সালাম, জব্বর, রফিক, বরকতরা নিজের রক্ত দিয়ে মায়ের ভাষা বাংলাকে রক্ষা করেছেন। কোটি বাঙালির মুক্তির স্বপ্নের বীজ বুনেছেন রক্তের অক্ষরে। সেই শহীদদের শ্রদ্ধা আর সম্মান জানাতে প্রভাত ফেরিতে লাখো মানুষ। ২১-এর পথ ধরেই ৬২-র শিক্ষার আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান এবং ৭১-এর মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। বাংলা ভাষাকে সর্বস্তরে বাংলা ভাষার যে প্রচলন, সেই প্রচলনের যে লড়াইটা, সেই লড়াইটাও কিন্তু চলবে। মানুষের মিছিলের সব পথ এসে মিশে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। বিভিন্ন দল, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। বুক ভরা অহংকার নিয়ে সম্মান জানান বীর শহীদদের, যাদের রক্তের পথ ধরে মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠা, সেই পথ ধরে স্বাধীন বাংলাদেশ এবং জাতিসংঘের স্বীকৃতিতে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটি আমাদের গৌরবের পতাকা তুলেছে এবং ৫২-র ২১শে ফেব্রুয়ারির এই আন্দোলনের সোপান বেয়ে এই দেশে
ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ চূড়ান্ত পরিণতি লাভ করে আমরা জাতীয় স্বাধীনতা অর্জন করেছি। 24 সালে আবারও ছাত্রদের আন্দোলনের মুখেই কিন্তু আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়ে জনগণের অধিকার সংরক্ষিত হয়। অতএব আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের জনগণ তাদের অধিকারের বিষয়ে সোচ্চার, বিশেষ করে তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা পুরানো ধাঁচের যে একটা হানাহানির রাজনীতি সেটার থেকে বের হয়ে আসতে চায়। অমর একুশেতে একুশের চেতনায় বাংলা ভাষাকে সব সময় যথাযোগ্য সম্মান দেওয়ার নতুন শপথ নিয়েছে নতুন প্রজন্ম। প্রতিবারই আসা হয় এবং ওরাও একটা আগ্রহ থাকে 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে আসবে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে। আমাদের যে ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, এটা আমার মেয়ে জানুক, ও আর 7 বছর পূর্ণ করেছে, তো সেজন্য ওকে আমি দেখাতে নিয়ে এসেছি। ভাষা শহীদদের রক্তের কিছুটা ঋণ শোধ করতে আপামর জনতা স্রোত শহীদ মিনারে। ভাষা ও ভাষা সংগ্রামীদের জন্য শ্রদ্ধা শুধু একদিনের জন্য নয়, হৃদয়ে ধারণ করে এই শ্রদ্ধা ও সম্মান হাজারো বছর বয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় শ্রদ্ধা জানাতে আসা সবার। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ফাহাদ মোহাম্মদ। ফাহাদ, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য আসা মানুষের উপস্থিতি কেমন দেখছেন? যেসব শহীদদের রক্তের বিনিময়ে 1952 সাল থেকে এখন পর্যন্ত আমরা মাতৃভাষা বাংলায় কথা বলতে পারছি, মাতৃভাষা কথা বলতে পারছি, সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে আমরা দেখেছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে অসংখ্য মানুষের ঢল। আমরা সকাল থেকে ভোর 5টা থেকে এখানে আছি। প্রভাত ফেরিতে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের অনেকগুলো কলেজের ছাত্রছাত্রীরা এবং তাদের শিক্ষকরা কিন্তু প্রভাত ফেরিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন। এরপর পরে আমরা দেখেছি বিভিন্ন সাংস্কৃতিক দল, রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, বিভিন্ন অফিস তাদের সহকর্মীদের নিয়ে এই বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলে এসেছেন এবং ফুলের শ্রদ্ধা জানিয়েছেন। আমরা দেখেছি যে ওপার বাংলা থেকে অর্থাৎ ভারত থেকেও একটি দল এসেছে, তারাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা ফুলের শ্রদ্ধা জানানোর পর থেকে কিন্তু সর্বস্তরের জনগণের জন্য এই শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর পরে সেই রাত থেকেই কিন্তু শ্রদ্ধা নিবেদন চলছে এবং আর 2 ঘন্টা পর এই শ্রদ্ধা নিবেদন শেষ হয়ে যাবে, অর্থাৎ দুপুর 2টা পর্যন্ত এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন চলবে। তো এখন সকাল থেকে যে পরিমাণ মানুষের ঢল ছিল সেটি কিছুটা কমেছে, আর 2 ঘন্টা পরে এই শ্রদ্ধা নিবেদন শেষ হয়ে যাবে হয়তোবা, এই জন্য মানুষের ঢলও একটু কম, গরমও বেড়েছে। তো চিন্তা দর্শক, জানছিলাম ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবর। আজ অমর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বইমেলা খুলে দেওয়া হয় সকাল 7টায়। বইমেলায় আছেন আমাদের সহকর্মী সাদরিনা খন্দকার। সাদরিনা, বইমেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? জসিন্তা, আজকে হচ্ছে অমর 21শে ফেব্রুয়ারি। এ উপলক্ষে কিন্তু প্রতিবার যে অন্যান্য সময় বইমেলার চিত্র দেখা যায়, সকালবেলা শহীদ মিনারে প্রভাত ফেরি শেষ করে মানুষের একটা ঢল নামে প্রতিবারই বইমেলায়, কিন্তু এবার বইমেলা একটু অন্যরকম দেখা যাচ্ছে। এবারের বইমেলায় সকাল থেকে তেমন ভিড় না দেখা গেলেও সকাল 10টা থেকে মানুষ আসতে শুরু করে, কিন্তু আজকে শুক্রবার এবং আজকে শিশু প্রহর আছে। আজকেও কিন্তু প্রতি শুক্রবার শনিবারের মতো আজকেও শিশুদের একটা ভিড় দেখা যাচ্ছে। ক্ষুদে দর্শনার্থীদের কিন্তু জমজমাট ভিড়। সরোয়ার্দী উদ্যানে এখন বেশিরভাগ দেখা যাচ্ছে ক্ষুদে দর্শনার্থীদের। এদিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন কবিতা পাঠের আসর বসেছে এবং বিভিন্ন আয়োজন হচ্ছে। আজকে সকাল 7টার পর থেকেই বইয়ের মোড়ক উন্মোচনও কিন্তু শুরু হয়ে গিয়েছে।
আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে। আর বলছে যে তারা যে 5:30টার পর আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন আয়োজন ও সাংস্কৃতিক আয়োজনও করা হয়েছে। এখন হচ্ছে শিশুদের পাপেট শো হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান চলছে। আর বই বিক্রেতারা বলছে যে ওনাদের বিক্রি এখনো ভালোই জমছে, যেহেতু আজকের একটা দিন, সবাই কিন্তু এই দিনে উপলক্ষে মানে এই বিশেষ দিন উপলক্ষে সবাই মুখিয়ে থাকে যে এই বিশেষ দিনে অনেক সুন্দরভাবে ভালো বিক্রি জমবে। বিক্রেতারা বলছে যে দুপুরের পর থেকে তাদের বিক্রি আরো জমবে বলে তারা মনে করছে। প্রতিবারের মতো ঢল না নামলেও আস্তে আস্তে শুরু হয়েছে ক্রেতাদের আশা, আনাগোনা পাঠকদের। জসিন্তা, এই ছিল আমার কাছে বইমেলা থেকে তথ্য। জানছিলাম বইমেলার খবর। এদিকে সারা দেশে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে প্রথম প্রহরে রাত 12:01 খুলনা শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ। এরপর খুলনা বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশন প্রশাসক ফিরোজ সরকার, খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। 21শে প্রথম প্রহরে রাজশাহী কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বরিশালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার রায়হান কায়সার ও পুলিশের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম। এরপর মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। নারায়ণগঞ্জের শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিটের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, মেহেরপুর সহ সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাতের ভোটের কারিগর জেলা প্রশাসকদের শুধু বাধ্যতামূলক অবসর বা ওএসটি নয়, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন সংস্কার ব্যবস্থার প্রধান বদিউল আলম মজুমদার। একই সঙ্গে শপথ ভঙ্গের জন্য নির্বাচন কমিশনার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মত। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। 2018 সালের বিতর্কিত রাতের ভোটের জাতীয় নির্বাচন। ডিসিএসপিদের সহযোগিতায় রাতে বেশিরভাগ কেন্দ্রে বাক্স ভর্তি ব্যালট পেপার পাওয়া যায়। পরের দিন ভোটারদের অনেকেই কেন্দ্রে ঢুকতে পারেননি, অথচ কেন্দ্রের সামনে ছিল মানুষের দীর্ঘ সারি। ফলাফলে দেখা যায় 2 শতাধিক কেন্দ্রে 100 ভাগের বেশি ভোটার উপস্থিতি। 5 শতাধিক কেন্দ্রে 90 থেকে 95% পর্যন্ত ভোট পড়েছে। বিএনপির মতো বড় দল 1285টি কেন্দ্রে একটি ভোটও পায়নি। বিপরীতে 586 কেন্দ্রে সব ভোটই পায় আওয়ামী লীগ। সম্প্রতি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন রাতের ভোটের কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। গণমাধ্যমে এটার ব্যাপারে রিপোর্টও হয়েছে, প্রতিবেদন ছাপা হয়েছে, কিন্তু যারা ছাপা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে পরবর্তীতে। গণপ্রজাতন্ত্রী আদেশের 73 থেকে 90 অনুচ্ছেদ পর্যন্ত এগুলো হলো অপরাধ সংক্রান্ত, নির্বাচনী অপরাধ। তো এরা নির্বাচনী অপরাধ করেছে, এগুলো ফৌজদারি অপরাধ। তারপরে আবার এগুলো দেওয়ানি অপরাধ হইতে পারে, সংবিধান লঙ্ঘন করেছে, তারা শপথ ভঙ্গ করেছে। বৃহস্পতিবার অভিযুক্ত অর্ধ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে জনপ্রশাসন। 14, 18, 24, 14 তো যেহেতু অনেক আগেই হয়েছে, সেখানে মাত্র 4 জন আমার এটা মনে পড়ে। আর যারা রিটায়ার করে চলে গেছে, অথচ আমাদের সার্ভিসের অনেকেরই নামে কোটি কোটি টাকার অভিযোগ, এগুলো কিন্তু আমরা দুদকে মামলা দিচ্ছি। অথবা রিটায়ারমেন্ট হয়ে যাওয়াই মানে যে মুক্তি, তা না। বদিউল আলম মজুমদার মনে করেন সুনির্দিষ্টভাবে শপথ ভঙ্গ এবং ফৌজদারি অপরাধের কারণে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তারা শপথ ভঙ্গ করেছে, তারপরে তাদের বিরুদ্ধে হয়তো ফৌজদারি এই যে অপরাধ তারা হয়তো করেছে। তো এগুলো বিশেষজ্ঞদের মাধ্যমে একটা কমিশন গঠন করে এগুলো নিরূপণ করা দরকার।
এটা একটা ছেলে খেলার বিষয় নয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন কমিশনার সহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ভবিষ্যৎ গণতন্ত্র টেকসই হবে বলে মনে করেন তিনি। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। আজ থেকে শুরু হলো জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির এইচডি সম্প্রচার। এ উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাকুদ্দিন আহমেদ। এনটিভির সকল প্রকার কন্টেন্ট, নিউজ, অনুষ্ঠানমালা সকল কিছু হাই ডেফিনেশন ফরম্যাটে সম্প্রচারিত হবে। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের এই প্রচেষ্টাটি সুদীর্ঘ 15 বছর যাবত আমরা চালিয়ে যাচ্ছিলাম হাই ডেফিনেশন ফরম্যাটে আসার জন্য, কিন্তু বাস্তবতা হচ্ছে বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় বিভিন্ন কারণে আমরা পিছিয়ে পড়েছি। বারবার উদ্যোগ নেওয়ার পরও আমরা হাই ডেফিনেশনে আসতে পারিনি। অতঃপর বিগত জুলাই আগস্ট ছাত্র এবং জনতার বিপ্লবের কারণে যে ফ্যাসিস্টের পতন হলো, তার সাথে সাথে আমরা আমাদের কার্যক্রম জোরদার করি এবং এই ডিজিটাইজেশনে আসার জন্য আমাদের পদক্ষেপ গ্রহণ করি। সময়ের সাথে আগামীর পথে আমরা এগিয়ে যাব। দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি। খুলনা সিটি কর্পোরেশনকে যেন নিজের পৈতৃক সম্পত্তি বানিয়ে নিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল খালেক। সিটি কর্পোরেশনের সমস্ত কাজই ছিল তার হস্তক্ষেপ। নামে বেনামে টেন্ডার দিয়ে সব কাজ মূলত করতেন তিনি ও তার প্রতিষ্ঠান। খুলনা সিটি কর্পোরেশন যেন হয়ে উঠেছিল খালেক কর্পোরেশন। খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় আজিজুল ইসলাম। দেশের মূলধারার বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে খুলনার মূর্তিমান আতঙ্ক তালুকদার আব্দুল খালেকের নানা অপকর্মের চিত্র। স্বৈরাচার শেখ হাসিনা শাসনামলে গড়েছেন টাকার পাহাড়, সর্বত্র ছিল তার হস্তক্ষেপ। অভিযোগ রয়েছে ঘুষ ছাড়া সিটি কর্পোরেশনের কোনো কাজ হাত দিতেন না তালুকদার আব্দুল খালেক। তার হুমকি ধামকিতে রেহাই পাননি গণমাধ্যম কর্মীরাও। তার মেয়র থাকাকালীন সবচেয়ে বেশি দুর্নীতি ছিল ঠিকাদারি কাজে। সিটি কর্পোরেশনের নির্দিষ্ট কয়েকজন ঠিকাদারকে দিয়ে তিনি বেনামে সে কাজ অংশীদারি থাকতেন। মেসার্স হোসেন ট্রেডার্স, আজাদ ইঞ্জিনিয়ার্স ও মেসার্স তাজুল ইসলাম, এই তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে প্রায় অর্ধশত কোটি টাকার কাজ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি ৫% কমিশনের ভিত্তিতে ঠিকাদারের কাছে বিক্রি, লাইসেন্স ছাড়াই পছন্দের ব্যক্তি আওয়ামী লীগের নেতা ও কাউন্সিলরদের মধ্যে ঠিকাদারের কাজ ভাগ করে দেওয়ার অভিযোগ রয়েছে। সিটি কর্পোরেশন যে খালেদ কর্পোরেশন ছিল সেটি স্বীকার করলেন খোদ খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ও প্রধান নির্বাহী। উনি তো 1% করে টাকা নেছে 4 বছর ধরে। 100% যে মোস্তাফিজ ছিল, কোনো বিল, ওই বাবুল রানার বিল বলেন, আশার বিল বলেন, কাউন্সিলরকে বিল বলেন, কোনো বিল টাকা না দিয়ে যেতে পারেনি। 1% করে অ্যাকাউন্ট সিটতে নেছে। স্থানীয় চেম্বার ওনাদের হয়তো ইন্ধনে খুলনা সিটি কর্পোরেশনকে বাইপাস করে উনি এই কাজগুলো করছিলেন। আমাদের ব্যবস্থাটা যে ধ্বংস হয়ে গেছে, আমাদের অর্থনীতি, আমাদের সমাজ, আমাদের একটা নীতি নৈতিকতার জায়গা, এটা যে নষ্ট হয়ে গেছে, এটা কারা কারা করেছে এবং কিভাবে করেছে সেটা তদন্ত হওয়া উচিত। খুলনার সড়ক সংস্কার আর ড্রেন খোঁড়াখুড়ি শুরু হয়েছিল গত 6 থেকে 7 বছর আগে, যা এখনও চলমান। খুলনা শিপইয়ার্ড সড়ক সংস্কারের কাজ শুরু 7 বছর আগে, এখনও চলছে। 12 বছর ধরে কাজ চলতেছে, মানুষ তো হ্যাভি ভোগান্তি। ফ্যাসিস্ট সরকারের সহযোগী তালুকদার আব্দুল খালেক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন। নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানও তিনি। খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক একজন শীর্ষ দুর্নীতিবাজ। তিনি রাজনীতির শুরু থেকেই এই টেন্ডারবাজি, চাঁদাবাজি, পরবর্তীতে উনি আওয়ামী লীগের মহানগর সভাপতি হওয়ার পরে আরও বেপরোয়া হয়ে যায়। স্থানীয় রাজনৈতিক একটি মহলের সাথে যোগসাজশ ও অর্থের বিনিময়ে নানা কৌশল নিয়ে নতুন কর্মকাণ্ড শুরু করেছেন বলে অভিযোগ রয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।